হ্যাঁ, আওয়ামী লীগ তাদেরকে সেটা, এখন আওয়ামী লীগকে তারা অ্যাকোমোডেট করার জন্য উঠে পড়ে লাগছে তো। আর আওয়ামী লীগকে অ্যাকোমোডেট করার জন্য যখন উঠে পড়ে লাগবে, তখন সরকার দেখবে যে আওয়ামী লীগকে ওপেন করে দিবে। তখন তো আওয়ামী লীগ তার নিজের রাজনীতি করবে। এখন যখন সে তার নিজের রাজনীতি করতে পারে না, তখন না বিএনপি, জামাত সবাই তাদেরকে আহ্বান করতেছে, আসো তোমাদেরকে দেখবো, তোমাদের মামলা প্রত্যাহার করব, তোমাদের কোনো ভয় নাই, তোমাদেরকে আমরা দেখে দেখে রাখবো। এই কথাগুলো আমরা ইদানিং মিডিয়াতে খুব বেশি শুনছি না? কেন শুনছি? কারণ তাদের এখন কোনো মানে আওয়ামী লীগের কোনো ইয়ে নাই, নিবন্ধন নাই বা কার্যক্রম নিষিদ্ধ। নিবন্ধন তো আছে, কিন্তু এটা নিষিদ্ধ, স্থগিত করা আছে। এই কারণে তাদেরকে সবাই ডাকাডাকি করছে। হ্যাঁ, গরিবের বউ সবার ভাবির মতো আর কি। আর যখন সবকিছু করতে দেওয়া হবে, যখন এটা সাময়িক, তো লেখা আছে তো সাময়িক ভাবে এটা মানে এই নিষেধাজ্ঞা দেওয়া হলো, তাহলে এটা যদি প্রত্যাহার করতে, তো সে তার রাজনীতিতে ফিরে যাবে আবার। আর আপনি নিশ্চিত থাকেন দল হিসেবে মানে বিচার করে, এখন একজনের রায় দিতে পারে নাই এই সরকার। এই ফেব্রুয়ারির ভিতরে আপনি দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সুযোগ কি হবে? হবে না তো। এটা আপনি নিশ্চিত। তাহলে কি আপনি মনে করেন যে এই দলগুলো মানে ক্ষমতায় যাওয়ার লোভে বা আওয়ামী লীগকে আসলে পুনর্বাসনের পরিকল্পনা করতেছে? আপনি নিজেও ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, আমি সর্বপ্রথম আপনার ফেসবুকে আমি দেখি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তিনি বিএনপি ক্ষমতা এলে আওয়ামী লীগের সব লোকের বিরুদ্ধে মামলা তুলে নিবে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ওই যে আমি একটু আগে যেটা বললাম সেভাবেই তো দেখছি। কারণ আপনি এইভাবে করে যেমন বিএনপি লসটা হয়ে যাচ্ছে, কিন্তু আমি বলতেছি আবার একটু আমাদের দর্শক শ্রোতাদের সুবিধার জন্য আমি রিপিট করি, মানে এইটাতে কেমনে ওরা নিশ্চিত হলেন যে প্রফেসর ইউনূস সাহেব এই ঘটনাটা করবে না। উনি যদি অন্তর্বর্তীকালীন সরকার, আমি আবারও তো বললাম যে তারা নির্বাচনের আগে বহির্বিশ্বকে দেখানোর জন্য হলেও যদি আওয়ামী লীগের সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দেয়, তখন তো বলবে ঠিক আছে, বিচারটা এখন তো ফাইলিং আছে, মানে দল হিসাবে আওয়ামী লীগের বিচার করার জন্য আপনার আইসিটি ট্রাইব্যুনালে এটার বিধান ছিল না, এটা নতুন করে যুক্ত করা হয়েছে, রাইট। কিন্তু আমি বলছি এত সহজে তো এটার বিচার প্রক্রিয়া এই 2 মাসে শেষ হবে না। তখন যদি বিশ্বকে দেখানোর জন্য আওয়ামী লীগকে দুর্বল আওয়ামী লীগ একটা, এখন তো দুর্বল আওয়ামী লীগ আছে, এই দুর্বল আওয়ামী লীগকে যদি একটা নামকাও আসতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দেয়, তাহলে তো তারা তাদের নির্বাচনী প্রচারণা হোক আর তাদের রাজনীতি নিয়ে ব্যস্ত হবে। তখন তো মির্জা ফখরুল সাহেবের কাছে আর যাবে না, তখন তো ওই যে ডাক্তার তাহের সাহেবের কাছে যাবে না, তাই না? তখন তো এই ফাঁকে যে কথাগুলো বলে তাদেরকে অ্যাকোমোডেট করার জন্য কথাগুলো বলে এই মির্জা ফখরুল সাহেবরা যে মাইনাসটা হচ্ছে, আমি শঙ্কিত এটা নিয়ে। কারণ দিন শেষে সরকারও তো এরকম একটা গেম খেলে দিতে পারে, যেহেতু সরকারের উপর অস্বীকার করলেন কেন পরে আবার? হ্যাঁ, সেটাই তো বলছি, এখানে তো সন্দেহ মানুষের জানা। আর তাও তো অস্বীকার করে, তখন তো ভিডিওটা তো আছে, আপনার ভিডিও বার্তা তো এটা তো লিখিত না। হ্যাঁ, যেমন একটা এর আগে একটা আনন্দবাজার পত্রিকাতে যখন একটা বা কোন একটা ইন্ডিয়ান কাগজে উনি একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, পরে আবার সেটা অস্বীকার করেছে, ওকে, সেটা তো লিখিত পড়িত ছিল, আর এটা তো নিজের জবানে শোনা যাচ্ছে, মানুষ শুনতে পাচ্ছে, এটাতে তো আরো অ্যাকাউন্টেবিলিটি আরো কমে। আর বিএনপি কোনো কিছু গেইন করতেছে না তো, বিএনপি তো প্রত্যেকটা জায়গায় হেরেই তো যাচ্ছে। হ্যাঁ, তো সুতরাং বিএনপি এই মানে একটা অচ্যুত জিনিসের পেছনে বিএনপি কেন ছুটছে আমি এটা বুঝতেছি না। হ্যাঁ, যেমন এটা আমি তো এক কথাই বললাম, আপনি দেখেন আমার কাছে একদমই মানে ভালোভাবে মনে হচ্ছে আমরা আরেকদিন ইনশাআল্লাহ এটা নিয়ে কথা বলতে পারবো। ঠিক এই ঘটনাটা ঘটলে আপনি এটা নোটে রাখবেন আপনার, আমি আপনার এই চ্যানেলে প্রথম বললাম, আজকেও আমি পোস্ট দিছি, এই পোস্টটাও রেকর্ড থাকবে। আমি বলছি সরকার যে কোনো মুহূর্তে নির্বাচনের আগে আগে সে আওয়ামী লীগের এই যে সাময়িক নিষেধাজ্ঞাটা প্রত্যাহার করে দিতে পারে, কারণ এটা দুর্বল আওয়ামী লীগ, এটাতে ধরেন তখন হাসিনা আর কয়েকটা রায় হয়ে যাবে, আবার অন্যরা পলাতক, সুতরাং এখানে খেলার লোক থাকবে না। কিন্তু তাহলে সে বদনামের ভাগে নিবে কেন আপনি আমার বলেন? নির্বাচন টাইমে তখন ওটা দিবে, আবার এইখানে কিন্তু আবার মামলাটাও সরকার করে দিবে, মানে বিচার প্রক্রিয়াটাও শুরু করবে। কোন বিচার প্রক্রিয়া? দল হিসেবে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিচার প্রক্রিয়া। তাহলে জনগণকে বোঝাবে যে সে তখন নিষিদ্ধ হবে, তার আগ পর্যন্ত সে তার কর্মকাণ্ড চালাক, সবাই ইনক্লুসিভ নির্বাচন চাই করুক, আর সরকার যা করে তো তা করেই দিছে। আওয়ামী লীগ এখন আসতে তো কিচ্ছু নেই। আপনি খেয়াল করেন আজকে যে হ্যাঁ করেন, সেটা হইছে আপনি যে বললেন যে নির্বাচনের আগে আগে আওয়ামী লীগকে সরকার ছেড়ে দিবে নির্বাচন করার জন্য, কিন্তু ওদিকে আবার ক্লোজ রাখা হয়েছে যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা অভিযুক্ত তারা কিন্তু নির্বাচন করতে পারবে না। তাহলে আওয়ামী লীগের যে ফার্স্ট লেয়ার এমনকি সেকেন্ড লেয়ারের অনেকেও নির্বাচন করতে পারবে, ফোর্থ লেয়ারে যাবে। তাহলে যদি আওয়ামী লীগ বলে না আমরা নির্বাচন করব না, এখানে লেভেল প্লেইং ফিল্ড নাই, ওই সেই নাই, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। কিন্তু গভর্নমেন্টের উপর তো ওই দোষটা আসবে না।
গভর্নমেন্টের উপর তো ওই দোষটা আসবে না যে গভর্নমেন্ট তো মানে তাদেরকে নির্বাচন প্রক্রিয়া আসতে বাধা সৃষ্টি করেছে। তারা যদি বলে যে আমাদের প্রার্থী নেই, আমরা আসতে পারতেছি না, তখন তো তারা তাদের রাজনীতি করবে। আমি বুঝাতে চাচ্ছি তাদের রাজনীতিতে তখন আর কোনো কোনো মানে একটা কি বলবো, একটা নির্দিষ্ট দলের ভোট বাক্সে আর যাচ্ছে না। সেটা এবার জামাত হোক, এনসিপি হোক, বিএনপি হোক, যেই হোক, সরকার এই কৌশলটাই নেবে। আপনি দেখেন সরকার এই কৌশলটা নেবে, এই কারণে একদিকে সে তার বদনাম ঘাড়ে নেবে না, দুই হলে দেখে তারা ওই আওয়ামী লীগের ভোটটা নির্দিষ্ট কারো কাছে যাক, সরকার সেটাও চাইবে না। অর্থাৎ আওয়ামী লীগকে সিট দাঁড়া করে দাঁড়ানোর জন্য কোনো সুযোগ তারা মানে ইয়েটা রাখবে না আর কি, কথা বলারও সুযোগ রাখবে না। আবার অন্য কেউ আওয়ামী লীগ তারা বেনিফিশিয়ার হোক বা আওয়ামী লীগ কারোর সাথে জোট বেঁধে মানে সংগ্রাম করুক সরকারের বিরুদ্ধে, এটাও সরকার চাইবে না। আপনি একটু চিন্তা করলে আরো আরো ভেতরে ঢুকে যেতে পারবেন। আজকে রাত্রে যদি আর একটু অ্যানালাইসিস করেন, তখন আপনি দেখবেন আপনার সময় মানে আপনি একটু ইয়ে করে আপনার কাছে জিনিসটা ইকুয়েশনটা মিলে যাবে। এবং আমারও মনে হয় এই কূটনীতিকদের সঙ্গে বৈঠক মনে হয় এগুলোরও একটা পার্ট হতে পারে। দর্শক, আমরা একটা ভোট চেয়েছিলাম যে কোনটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। গণভোট গুরুত্বপূর্ণ বলেছেন 89% এবং আলুর ন্যায্য মূল্য বলেছেন 11%। মোট 2200 লোক ভোট দিয়েছেন। জনাব পলাশ চৌধুরী, আপনি মনে করেন কোনটা গুরুত্বপূর্ণ, আলুর ন্যায্য দাম নাকি গণভোট? না, গণভোট তো গুরুত্বপূর্ণ বিধায় তো গণভোটের কথা নির্বাচনের দিনে হোক, নির্বাচনের আগে হোক, যেভাবে হোক গণভোটটা তো আজকে প্রতিষ্ঠিত হলো। সেটা কেন বললেন যে আলু ন্যায্য দাম বেশি গুরুত্বপূর্ণ? এই যে এখন উনি তো এটা বলেছেন, এখন এটা তো উনি বলেছেন, উনি অনেক সিনিয়র নেতা এখন। হ্যাঁ, ওনার ওই বক্তব্যের মানে আলোচনা করার ব্যাখ্যা আমরা হয়তো করতে পারবো না, কিন্তু বা করাটা ঠিকও হবে না আমাদের বুঝতে দৃষ্টিতে। উনি একজন একটা দলের ভারপ্রাপ্ত প্রধান, সুতরাং ওনার নিজস্ব কিছু হিসাব নিকাশ আছে, সেখান থেকে বলেছেন। তবে উনি কি গেইন করেছেন সেটা দিন শেষে তিনি হিসাবটা মেলাবেন। কিন্তু আমি মনে করি যে কি, যেহেতু তারা বলেছেন যে নির্বাচনের দিন গণভোট হলে আমাদের আপত্তি নেই, বিএনপি এই জায়গাটাতে কিন্তু ছিল, একসাথে হলে কোনো আপত্তি নেই। যেহেতু ওনাদের দলগত অবস্থানটা এটা ছিল, সুতরাং উনি হয়তো সেই জায়গাটা চিন্তা করতে পারতেন, হয়তো ভুলে গেছেন কিনা জানি না, যে এই জায়গায় ওনাদের একটা সম্মতি ছিল যে গণভোট মানে নির্বাচনের দিন হলে এটা হতে পারে। তাহলে গণভোটটা তো হচ্ছে। এখন বিএনপি গণভোটের বিরুদ্ধে আপত্তি দিয়েও তো কোনো লাভ হচ্ছে না। এই পর্যন্ত যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার ব্যাপারে দেওয়ার পক্ষে বিএনপি শুরুর দিক থেকে ছিল না, তারপরে বিএনপি পরে এসে সেটার সাথে একাত্ম ঘোষণা করলো। তো বিএনপি সবসময় ট্রেন চলে গেলে আসি দাঁড়ায় কেন স্টেশনে, এটা তো আমরা বুঝতে পারি না। এখন কথাটা হলো যে কি, ট্রেন যাওয়ার আগে তারা ট্রেন ছাড়ার আগে উঠে না কেন? এই যে এখন গণভোটের কথা এত ইয়ে করলো, কিন্তু আজকে আপনি কি এটাকে তো হেলায় ফেলায় তো বলা যাবে না, এটা তো সাংবিধানিক সংস্কার আদেশ, কতগুলো জিনিস কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেছে। এটা আদেশ, এটা অধ্যাদেশ না, এটা নীতিমালা না। একটা হলো নীতিমালা, একটা হলো প্রথমটা হলো আদেশ, আদেশের পর হলো আপনার হলো অধ্যাদেশ, অধ্যাদেশের পরে হলো নীতিমালা, গুরুত্বের দিক থেকে আর কি। এটা তো আদেশ। এখন সরকারও, আমরা এতদিন যেটা নিয়ে কথা বলতাম না, সরকার কিভাবে আসছে দেখেন। আজকে কিন্তু আমরা যদি গেজেটটা দেখি, সেখানে কিন্তু একবারও বলেনি যে 8 তারিখে এই সরকার গঠিত হয়েছে, হ্যাঁ, মানে ওই সুপ্রিম কোর্টের রেফারেন্সের ভিত্তিতে। এখানে বলা হয়েছে জনগণের অভ্যুত্থানে, জনগণের আকাঙ্ক্ষায়। তো তার মানে কি? তার মানে যে বিপ্লবী সরকারটার কথা আমরা আগে বলেছিলাম, সেটা ধীরে 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 এসে কিন্তু এখন এটা রূপ নিচ্ছে। এখন এটা রূপ নিচ্ছে। এখন কিন্তু আপনি দেখেন, আর সুপ্রিম কোর্টের কথা কিন্তু গেজেটে নাই। তাহলে গেজেটে যখন এটা নাই, এখন কিন্তু দেখা যাচ্ছে এই সরকার কিভাবে 8 তারিখে প্রতিষ্ঠিত হয়েছে, জন আকাঙ্ক্ষা, গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে, জন আকাঙ্ক্ষার ভিত্তিতে এই সরকার কিন্তু ফাংশন করছে। একটা প্রশ্ন তাহলে এই পর্যায়ে, আপনি বলেছেন যে আস্তে আস্তে সরকারটা বিপ্লবী সরকারের দিকে টান করতেছে, কিন্তু নির্বাচনের বাকি আছে আর 2.5-3 মাস, তাহলে এখন আর এই শেষ সময় বিপ্লবী হয়ে লাভটা কি? সরকারের লাভ কি? সব সময় একটা বিপ্লবী হয়ে লাভ নাই। এটা তো আমাদের জীবন থেকে অনেকগুলো সময় চলে গেছে, যেটা শুরু থেকে তারা করতে পারতো। বা ধরেন আপনি একটা জাতীয় সরকার হতে পারতো। তাহলে বিএনপিরও আমি মনে করি অনেকগুলো গেইন হতো। বিএনপি হয়তো একটা জিনিস চিন্তা করেছে যে আমরা জাতীয় সরকার গেলে এই সরকারটা লম্বা সময়ের জন্য সাস্টেন করবে। সুতরাং আমরা একটা নির্বাচনের দিকে যদি সরকারকে নিয়ে যেতে পারি কৌশলে ধীরে ধীরে, একটা যৌক্তিক সময় কথাটা বললে পরে একটা বর্ডার লাইন টেনে দিল যে ডিসেম্বরে নির্বাচন চাই, কাট অফ করে দিল। তো এতে গিয়ে কি হলো, বিএনপি কিন্তু আস্তে আস্তে অনেকগুলো জিনিসে তারা ওপেন হয়ে গেল জনগণের সামনে। তাদের চাওয়া আশা আকাঙ্ক্ষা, তৃণমূলের বিভিন্ন বিষয় সবকিছু মিলে কিন্তু ইয়ে হয়ে গেল। এখন এমন সময় আসে বিএনপি তাদের নমিনেশন গুলো মানে তৈরি করলো বা প্রকাশ করলো, তখন দেশের সকল প্রায় অনেকগুলো আসনে
তাদের ঘোষিত অনেকগুলো আসনে বিদ্রোহ চলছে। এই যে ঘরের ভিতরে তীব্র দাহ, এখন তো বিএনপি চতুর্মুখী আক্রমণ। একদিকে নির্বাচনে প্রার্থীদের ব্যাপারে তাদের কিভাবে শান্ত রাখবে, কিভাবে জোট তাদের সঙ্গী জোটদেরকে সন্তুষ্ট রাখবে, কিভাবে এখন সরকারের এই আদেশকে, আজকে সাংবিধানিক সংস্কার আদেশ, এটাকে তারা মেনটেন করবে, এটাকে তারা হয় অন করবে, না হলে ডিজোন করবে। দেখেন এখন কিন্তু পরিস্থিতিগুলো ঘোরাটে হচ্ছে। একটা রাজনীতি আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির বৈঠক চলছে এই মুহূর্তে, এটা অনির্ধারিত বৈঠক। আমি এটা জানি বৃহস্পতিবারে এটা হয় না, ওনাদের স্থায়ী কমিটির বৈঠক হয় সোমবারে, মানডেতে। তো আজকে যে ওনাদের কাছে এই যে প্রার্থীদের সাথে যে অস্থিরতা, তারপরে টানাপোড়েন জোটদের সাথে শুরু হবে আসন ভাগাভাগি নিয়ে, তারপর তার উপরে এখন আসি পড়লো এই যে আজকে এই আদেশ। হ্যাঁ, জুলাই সনদ বাস্তবায়ন উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার আদেশ 2025। বুঝতে হবে এটা কিন্তু কই যে আপনার সনদ বা স্বাক্ষর বা চুক্তি, তা কিন্তু এই জায়গা তার নাই এখন। কিন্তু মানে আপনি তো অবশ্যই শুনেছেন প্রধান উপদেষ্টার যে ভাষণ দিয়েছেন, এখানে একটা গণভোট হবে, প্রশ্ন হবে যে আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কে নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন কিনা। 4টা থাকবে, 1 2 3 4 এগুলো থাকবে। কিন্তু আমার কথা হচ্ছে যে এরপরেই বিএনপিও খুশি না। বিএনপি বলতেছে যে প্রধান উপদেষ্টা ঠিক করেননি, প্লাস সংবিধান সংস্কার কমিশনের কথাও লেখা ছিল না। তাহলে এত আলোচনার কি দরকার ছিল? ঐক্যমত্য কমিশনের এত আলোচনা, এত নোট অফ ডিসেন্ট, এগুলো কি দরকার ছিল? জামাতও খুশি না, কারণ জামাত চায় নভেম্বরে, কিন্তু প্রধান উপদেষ্টা বলেছেন যে গণভোট হবে একই দিনে নির্বাচনের। এনসিপি খুশি না, এনসিপি বলেছে চুপ্পু কেন সাইন করলো, চুপ্পু তো স্বেচ্ছাচারের দোষর। এরকম বিভিন্ন ভাবে সমস্যা আছে। আপনার কি মনে হয়? এগুলো একটা পাতানো খেলা, এগুলো হলো পাতানো খেলা, এগুলো হলো কিভাবে? অবশ্যই এটা কি মানে জামাত তো আপনি দেখবেন যে কি, আপনি যখন শুনবেন জামাতের স্টেটমেন্ট গুলো, জামাত এরকম ডাইরেক্টলি এরকম ভাবে বলবেন, ওই আগে নির্বাচন মানে গণভোটকে আগিয়ে আনার কথা বলবে, একটা যুক্তি দিবে। তারপর জামাতের তো অনেকগুলো ফাংশন মানে চাওয়ার সাথে তো হলো, তো আপনি পিআর উচ্চকক্ষে পিআর হলো না। এবং পিআরটা কি করেছে, বিএনপি বলেছে যে কি যতজন এমপি হবে সংখ্যাগরিষ্ঠতা এমপি যারা পাবে তাদের সেইভাবে আনুপাতিক হারে তারা উচ্চকক্ষে মানে ইয়ে করবে, সিনেট নির্বাচন করবে। কিন্তু এখন যেটা জামাতে বলছে, এনসিপি বলছে বা অন্যান্য দল বলছে, তারা কি বলছে? তারা বলেছে যে সারা বাংলাদেশে যত ভোট পাবে সে ভোটের উপর। তো এখন তো আজকের আদেশ তো সেটাই হলো। তারপর গিয়ে আপনি যদি দেখেন যে সংবিধানের যে মানে যে প্যাকেজটা আপনি হা না ভোটের ভিতরে বলছেন, এমন ভাবে এটাকে একটা প্যাকেজে হা কিন্তু আপনি একবার বলতে পারেন, না বললে একটা বলতে হবে। মানে অর্থাৎ ওখানে যেগুলোকে চেহারা দেখা যাবে, মানে যে কথাগুলো বর্ণিত থাকবে, আপনি যদি কোনোটাকে যদি অপছন্দ করেন, তারপরে আপনি যদি হয়তো 99 শব্দের মধ্যে 100 শব্দের মধ্যে আপনার 99টা পছন্দ হলো, তখন তার আপনার না বলার সুযোগ নেই। তখন আপনি হ্যাঁ বলবেন, আর হ্যাঁ বলবেন কবার? একবার। না বলবেন কবার? একবার। কিন্তু একবার হ্যাঁতে আপনার 4টা অনুমোদন হয়ে যাবে। একসাথে একটা প্যাকেজে কিন্তু আলাদা আলাদা যদি থাকতো, তাহলে আমি এটার সাথে আছে, এটার সাথে নাই, এটার সাথে আছে, এটার সাথে নাই, এটা বলা যেত। এখন তো এটা বলার সুযোগ নেই। কিন্তু এখন আমি বলতেছি যে এটা ডিসফাংশনাল হচ্ছে, যেহেতু সরকার একের পর এক পেঁচা যাচ্ছে, আজকে আরো পেঁচাবে, এটা নিয়ে আরো যুক্তিতর্ক হবে। আপনি দেখেন এই লম্বা সময় চলতে থাকবে এটা, তর্ক বিতর্ক, সাংবিধানিক ভাবে হয় নাই, এটা ক্ষমতা আদের জারি করার সঠিক ছিল না, এগুলা অনেক কথা কিন্তু হবে, আপনি দেখবেন। কিন্তু দিন শেষে আমার কথা হলো যে হ্যাঁ, ওই যে আমরা শুরুতেই বলছি যে না, আমরা শুরুটা যদি সুন্দরভাবে হইতো তাহলে আজকে এই কথাগুলো আসতো না। আর যেহেতু আপনি সংবিধানের শপথ নিয়েছেন, এই কারণে আজকে আপনাকে সংবিধান দেখানো হচ্ছে। আপনি সেদিন সংবিধান না মানতেন, তাহলে আজকে আপনি আদাদের জারি করেন আর আদেশ জারি করেন, যাই জারি করেন, এইটা নিয়ে প্রশ্ন উঠতো না। যেহেতু আপনি শপথ ভঙ্গ করে, সংবিধান ভঙ্গ করে শপথ নিয়েছেন সংবিধান রক্ষা, এটা বহুবার আপনাদের সাথে শোতে আমার আলোচনা হয়েছে। সুতরাং এটাতে সংকট হয় মীমাংসার দিকে যাবে যদি রাজনৈতিক দলগুলো সদিচ্ছা থাকে, না দেখবেন এটা আরো ক্রমশ জটিলই হবে, ক্রমশ জটিলই হবে। জি, এখানে মানে বিএনপির একটা প্রশ্ন যে ঐক্যমত্য কমিশন করলো, সংবিধান সংস্কার কমিশন করলো, আলী রিয়াজ সাহেব এত বৈঠক করলেন, এত মিটিং করলেন, কিন্তু শেষ পর্যন্ত গণভোট হলো। ওই গণভোটে কোনো নোট অফ ডিসেন্ট কিচ্ছু থাকবে না, জনগণ যেটা ভোট দেয় এটার উপরই হবে। এটা নিয়েই আর কি আমাদের আপত্তি। আপনি জানেন যে আলী রিয়াজ সাহেব এখন উড়াল দিয়েছেন আমেরিকাতে, ওনাকে আবার নাকি আজকে শুনলাম প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী করছে।
জি। এখন আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তিনিও নাকি আবার হয়ে যাবেন কোন কোন জায়গার রাষ্ট্রদূত। তো এইসব ডেনমার্কের বিষয় ডেনমার্কের তো এইসব বিষয়গুলো কি আসলে ভাবায়। তো যাই হোক